একটু কল্পনা করা যাক, অত্যাধুনিক সব যন্ত্রপাতি দিয়ে সাজানো একদম নিখুঁত শান্ত একটা অপারেশন থিয়েটার। হুম। একজন সার্জন অত্যন্ত সূক্ষ্ম একটা চোখের সার্জারি করছেন, কিন্তু সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো এই অপারেশন থিয়েটারটি কোনো সাধারণ ভবনে নেই। আচ্ছা, তাহলে কোথায়? এটা আসলে মাটি থেকে ৩০,০০০ ফুট ওপরে মেঘের ভেতর দিয়ে উড়ে চলা একটা বিশালাকার উড়োজাহাজের ভেতরে অবস্থিত। বাপরে, শুনতে তো পুরো সায়েন্স ফিকশন মুভির মতো মনে হচ্ছে। একদম তাই। মানে বাস্তবে ঠিক এমনটাই ঘটছে। সাধারণত বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা নানা সংকট, যুদ্ধ বা অভাব নিয়ে কথা বলতে গেলে আমাদের মনে একটা হতাশার চিত্র কাজ করে, তাই না? হ্যাঁ, নেতিবাচক খবরই তো বেশি দেখি আমরা। কিন্তু আজকের এই গভীর বিশ্লেষণে আমরা সেই চিরচেনা হতাশার গল্প করব না। আজকে আমরা দেখব এই পৃথিবীর মানুষ একে অপরকে বাঁচানোর জন্য, মানে পৃথিবীকে একটু বাসযোগ্য করার জন্য ঠিক কতটা অবিশ্বাস্য এবং চরম সীমানায় যেতে পারে। এটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং একটা বিষয় হতে যাচ্ছে, কারণ আমরা যখন বৈশ্বিক সমস্যার কথা ভাবি তখন আমাদের মনোযোগ থাকে শুধু ধ্বংস বা অভাবের দিকে। ঠিক। কিন্তু এর পেছনে যে মানবিক সহায়তা ও উন্নয়নের বিশাল এবং অত্যন্ত নিখুঁত একটা ইঞ্জিন কাজ করছে, সেদিকে আমাদের খুব একটা নজর দেওয়া হয় না আসলে। একদম ঠিক বলেছেন। আর আজকের এই সেশনে আমাদের মিশনই হল বৈশ্বিক উন্নয়ন এবং মানবিক সহায়তা নিয়ে কাজ করা সংস্থাগুলোর একেবারে গভীরে প্রবেশ করা। রাইট। এই আন্তর্জাতিক সংস্থাগুলো কিভাবে কাজ করে তার একটা সুস্পষ্ট রূপরেখা আমরা দাঁড় করাবো। একেবারে সামষ্টিক অর্থনীতির ভিত্তিপ্রস্তর থেকে শুরু করে যুদ্ধক্ষেত্রে মানবাধিকার রক্ষা। এবং সবশেষে আকাশপথে ওই অত্যাধুনিক চিকিৎসা। হ্যাঁ, এই পুরো ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রটা কিভাবে কাজ করছে সেটাই আমরা ধাপে ধাপে বুঝব। তো শুরুতেই একেবারে গোড়ার কথায় আসা যাক, মানে বৈশ্বিক অর্থনীতির কাঠামো। আচ্ছা। প্রায়শই আমরা এলডিসি বা লিস্ট ডেভেলপড কান্ট্রিজ এই শব্দটি শুনি। অনেকের হয়তো ধারণা এখানে ডি মানে ডেভেলপমেন্ট, কিন্তু আসলে এটা ডেভেলপড। বর্তমানে পৃথিবীতে ৪৫টি দেশ এই স্বল্পোন্নত দেশের তালিকায় আছে। হ্যাঁ, সংখ্যাটা এখন ৪৫। মজার ব্যাপার হলো কিছুদিন আগেও এই সংখ্যা ছিল ৪৬। ২০২৩ সালের ডিসেম্বরে কিন্তু ভুটান এই তালিকা থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। এটা একটা বিরাট অর্জন। এখন আমার প্রশ্ন হলো, এই যে তালিকা থেকে বেরিয়ে আসা, এটা কি শুধু আমলাতান্ত্রিক বা কাগজে কলমের কোনো হিসাব, নাকি এর বাস্তবে কোনো প্রভাব আছে? এটা খুব চমৎকার একটা প্রশ্ন। অনেকেই মনে করেন এলডিসি থেকে বেরোহা মানে হয়তো দেশটিতে হঠাৎ করে অনেক টাকা চলে এসেছে। হ্যাঁ, সাধারণ ধারণা তো এমনই। কিন্তু বিষয়টা আসলে এমন নয়। একটি দেশকে এলডিসি তালিকা থেকে বেরোতে গেলে মূলত ৩টি বড় পরীক্ষায় পাশ করতে হয়। প্রথমত, মাথাপিছু আয় বা ন্যাশনাল ইনকাম বাড়তে হবে। আচ্ছা। দ্বিতীয়ত হল হিউম্যান অ্যাসেট ইন্ডেক্স, মানে দেশের মানুষের পুষ্টি, স্বাস্থ্য, শিশু মৃত্যুর হার এবং শিক্ষার মতো জায়গাগুলোতে একটা শক্ত ভিত্তি তৈরি করতে হবে। তার মানে শুধু টাকা থাকলেই হবে না, মানুষের জীবনমানও উন্নত হতে হবে। ঠিক তাই। আর তৃতীয়ত হল ইকোনমিক ভালনারেবিলিটি বা অর্থনৈতিক ভঙ্গুরতা কমানো। অর্থাৎ হঠাৎ কোনো প্রাকৃতিক দুর্যোগ বা বৈশ্বিক মন্দা এলে দেশটি যেন তাসের ঘরের মতো ভেঙে না পড়ে। ভুটান ঠিক এই জায়গাগুলোতে নিজেদের প্রমাণ করেছে। বাহ! তার মানে এটা শুধু ধনী হওয়ার বিষয় নয়, বরং যে কোনো আঘাত সহ্য করার মতো একটা রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেম তৈরি করার বিষয়। একদম নিখুঁত বলেছেন। কিন্তু এই সক্ষমতা তো আর একদিনে তৈরি হয় না, বা কোনো দেশ একা একা তো এটা তৈরি করতে পারে না, তাই না? ঠিক এখানেই ইউএনডিপি বা ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের মতো সংস্থাগুলোর কাজ শুরু হয়। তারা কিন্তু সরাসরি এসে কাউকে বস্তা ভরে টাকা দিয়ে যায় না। তাহলে তারা আসলে কি করে? তারা মূলত একটি দেশের সিস্টেম বা কাঠামো ঠিক করতে সাহায্য করে। কোথায় দীর্ঘমেয়াদী বিনিয়োগ করলে দেশের অর্থনীতি নিজের পায়ে দাঁড়াতে পারবে, সেই কারিগরি সহায়তা তারা দেয়। আচ্ছা, এই জায়গাটিতে আমার একটা উপমা মনে পড়ছে। ধরুন, ইউএনডিপি হলো একটা বিশাল শহরের প্রধান আর্কিটেক্ট বা স্থপতি। হ্যাঁ, দারুণ উপমা। তারা পুরো শহরের রাস্তাঘাট, পানির লাইন বা বিদ্যুতের গ্রিডের নকশা করছে, যাতে শহরটি দীর্ঘমেয়াদে টিকে থাকে। আর এলডিসি দেশগুলো হলো সেই শহরের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা, যেখানে এই স্থপতিদের সবচেয়ে বেশি কাঠামোগত কাজ করতে হয়।
মানে তারা শুধু দারিদ্র্য দূর করতে চায় না, তারা এমন একটা সিস্টেম বানাতে চায় যেন দারিদ্র্য আর ফিরে আসতে না পারে। হ্যাঁ, ডেভেলপমেন্ট বা উন্নয়ন তো একটা চলমান প্রক্রিয়া। স্থপতিরা সেই প্রক্রিয়ার নকশাই করে দেন যাতে একটি দেশ ডেভেলপড হওয়ার পথে হাঁটতে পারে। কিন্তু এখানে তো একটা বড় খটকা লাগছে আমার। কিরকম? ইউএনডিপি বা এই ধরনের সংস্থাগুলো তো দীর্ঘমেয়াদী আর্কিটেক্ট। তারা ৫, ১০ বা ২০ বছরের পরিকল্পনা নিয়ে কাজ করে। কিন্তু যদি এমন হয় যে দেশে তারা কাজ করছে, সেখানে হঠাৎ করে গৃহযুদ্ধ বেঁধে গেল, খুবই বাস্তব একটা পরিস্থিতি। অথবা কোনো স্বৈরশাসক সাধারণ মানুষের ওপর আক্রমণ শুরু করল, তখন তো ওই দীর্ঘমেয়াদী পলিসি বা নকশা কোনো কাজে আসবে না। মানুষ যখন আজই মারা যাচ্ছে, তখন ২০ বছরের প্ল্যান দিয়ে তো আর জীবন বাঁচানো যাবে না। চমৎকার একটা পয়েন্ট তুলেছেন। যখন কোনো দীর্ঘমেয়াদী কাঠামো রাতারাতি ভেঙে পড়ে, তখন সম্পূর্ণ ভিন্ন একটা মেকানিজমের প্রয়োজন হয়। রাইট। তখন আর সামষ্টিক অর্থনীতি দিয়ে কাজ হয় না, তখন প্রয়োজন হয় তাৎক্ষণিক সংকট মোকাবেলা বা ক্রাইসিস রেসপন্স। আর ঠিক সেই জায়গাতেই মানবাধিকার ও জরুরি সহায়তা সংস্থাগুলোর জন্ম। আর এই জরুরি অবস্থার কথা বলতে গেলেই তো আমাদের প্রথমে তাকাতে হয় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দিকে। হ্যাঁ, একেবারে প্রথম সারির একটি সংগঠন। ১৯৬১ সালে যুক্তরাজ্যের লন্ডনে পিটার বেনেনসন এটি প্রতিষ্ঠা করেন। এদের মূল কাজই হল বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষা করা। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে। বলুন। অ্যামনেস্টির তো নিজস্ব কোনো সেনাবাহিনী নেই, তাদের কোনো আইনি ক্ষমতাও নেই যে তারা কোনো দেশের সরকারকে জোর করে কিছু বাধ্য করতে পারে। তাহলে তারা আসলে কাজটা করে কিভাবে? বুঝতে পেরেছি। শুধু দূর থেকে বিবৃতি দিয়ে বা প্রতিবাদ করে কি বাস্তবে কোনো যুদ্ধ থামানো যায়, নাকি কোনো বন্দীকে মুক্ত করা যায়? এই প্রশ্নটা আসলে যারাই এগুলো নিয়ে ভাবেন সবার মনেই আসে। অ্যামনেস্টি মূলত কাজ করে সফট পাওয়ার বা মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগের মাধ্যমে। সফট পাওয়ার? হ্যাঁ, তাদের সবচেয়ে বড় হাতিয়ার হল নেমিং অ্যান্ড শেমিং, মানে আন্তর্জাতিকভাবে অপরাধকে উন্মোচিত করে দেওয়া। ধরুন, কোনো দেশের প্রত্যন্ত অঞ্চলে একজন সাংবাদিককে গুম করা হলো। স্থানীয়ভাবে হয়তো কেউ ভয়ে কথা বলছে না। আচ্ছা। অ্যামনেস্টি তখন তাদের বিশাল বৈশ্বিক নেটওয়ার্ক ব্যবহার করে সেই খবরটি একেবারে সারা বিশ্বের সামনে নিয়ে আসে। কি হয় আসলে? লাভটা হয় কূটনৈতিক এবং অর্থনৈতিক পর্যায়ে। যখন সারা বিশ্ব জানতে পারে যে ওই দেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, তখন অন্যান্য দেশ বা আন্তর্জাতিক সংস্থাগুলো সেই দেশের উপর চাপ সৃষ্টি করে। ও, বুঝতে পারছি। হয়তো তাদের কোনো আন্তর্জাতিক ঋণ আটকে যায়, অথবা বাণিজ্য চুক্তি বাতিল হওয়ার হুমকিতে পড়ে। একটি স্বৈরতান্ত্রিক সরকার হয়তো মানবাধিকারকে পরোয়া করে না, কিন্তু তারা অর্থনীতি বা আন্তর্জাতিক নিষেধাজ্ঞাকে ভীষণ ভয় পায়। অ্যামনেস্টি ঠিক এই জায়গাটিতেই আঘাত করে। দারুণ একটা মেকানিজম। তার মানে তারা সরাসরি অস্ত্র দিয়ে যুদ্ধ থামায় না, বরং তথ্য ও আন্তর্জাতিক চাপকে ঢাল হিসাবে ব্যবহার করে। একেবারে তাই। কিন্তু যখন পরিস্থিতি আরও ভয়াবহ হয়, মানে ধরুন একেবারে সরাসরি যুদ্ধক্ষেত্র, যেখানে বোমা পড়ছে, মানুষ আহত হচ্ছে, সেখানে তো শুধু তথ্য দিয়ে জীবন বাঁচানো সম্ভব নয়। না, সেখানে সরাসরি মাঠে নামতে হয়। হ্যাঁ, সেখানে সরাসরি চিকিৎসা নিয়ে যেতে হয়। আর এই চরম মুহূর্তগুলোতে যে কিংবদন্তি সংস্থাটি মাঠে নামে, তা হল রেড ক্রস। আধুনিক মানবিক সহায়তার ইতিহাস টানলে রেড ক্রসের নাম তো একেবারে প্রথমে আসবে। ১৮৬৩ সালে হেনরি ডুনান্ট সুইজারল্যান্ডের জেনেভায় এই সংস্থাটি প্রতিষ্ঠা করেন। এই সংস্থাটি সম্পর্কে সবচেয়ে অবাক করা তথ্য হল এরা শান্তিতে সর্বোচ্চ ৩ বার নোবেল পুরস্কার পেয়েছে। হ্যাঁ, ৩ বার। ১৯১৭, ১৯৪৪ এবং ১৯৬৩ সালে। সালগুলো একটু খেয়াল করলেই বোঝা যায় এরা ঠিক কতটা ক্রিটিক্যাল সময়ে কাজ করেছে। ঠিক ধরেছেন। প্রথম দুটি সাল হল প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। রাইট। আর ১৯৬৩ হল স্নায়ুযুদ্ধের একেবারে চরম উত্তেজনার সময়। পৃথিবীর ইতিহাসে যখন সবচেয়ে অন্ধকার ও রক্তাক্ত অধ্যায়গুলো চলছিল, রেড ক্রস ঠিক তখনই মানুষের জীবন বাঁচানোর কাজ করছিল। কিন্তু এই ভয়াবহ যুদ্ধক্ষেত্রগুলোতে তারা টিকে থাকে কিভাবে? এখানে এই রেড ক্রসের প্রতীকগুলোর ভিন্নতা আমার কাছে খুব আকর্ষণীয় মনে হয়। প্রতীকগুলো খুব গুরুত্বপূর্ণ। আমরা জানি তারা সাধারণত রেড ক্রস প্রতীক ব্যবহার করে, কিন্তু মুসলিম বিশ্বে তারা ব্যবহার করে রেড ক্রিসেন্ট, আবার নিরপেক্ষ অঞ্চলে বা ইসরায়েলের মতন জায়গায় ব্যবহার করে রেড ক্রিস্টাল। একটা সময় আমার মনে হতো এগুলো হয়তো শুধু তাদের ব্র্যান্ডিং বা লোগোর বিষয়। না, না, এটা একেবারেই কোনো সাধারণ ব্র্যান্ডিং বা লোগো নয়। এই প্রতীকগুলো হল যুদ্ধক্ষেত্রে টিকে থাকার একটা সাইকোলজিক্যাল শিল্ড বা মনস্তাত্ত্বিক ঢাল।
এটি আন্তর্জাতিক আইনের সবচেয়ে শক্তিশালী একটি প্রতীক। এটা একটু খুলে বলবেন? মানে একটা লাল রং করা ক্রিস্টাল বা চাঁদ কিভাবে কাউকে বুলেটের হাত থেকে বাঁচাতে পারে? জেনেভা কনভেনশন অনুযায়ী যুদ্ধক্ষেত্রে এই প্রতীক বহনকারী কোনো অ্যাম্বুলেন্স, হাসপাতাল বা কর্মীর ওপর আক্রমণ করা সরাসরি আন্তর্জাতিক যুদ্ধাপরাধ। আচ্ছা। যখন দুই পক্ষ একে অপরকে ধ্বংস করতে মত্ত থাকে তখন চরম আস্থার অভাব তৈরি হয়। এক পক্ষ ভাবতে পারে যে ওই অ্যাম্বুলেন্সে করে হয়তো শত্রু পক্ষের অস্ত্র যাচ্ছে। হ্যাঁ, সন্দেহ তো হতেই পারে। কিন্তু যখনই সেখানে রেড ক্রস, ক্রিসেন্ট বা ক্রিস্টালের প্রতীক থাকে তখন সেটি একটি অলিখিত চুক্তি হিসেবে কাজ করে। এই প্রতীকের মানেই হল আমরা সম্পূর্ণ নিরপেক্ষ, আমরা তোমাদের পক্ষেও না বিপক্ষেও না, আমরা শুধু জীবন বাঁচাতে এসেছি। অসামান্য একটা বিষয়, অনেকটা যেন যুদ্ধক্ষেত্রে একটা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট। মানুষের জীবন বাঁচানোর জন্য যে নিরপেক্ষতার প্রমাণ দেওয়া এতটা জরুরি, সেটা এই প্রতীকগুলো না থাকলে হয়তো বোঝাই যেত না। একদম। আচ্ছা, আমরা তো চরম সংকট, মানবাধিকার লঙ্ঘন আর রক্তক্ষয়ী যুদ্ধের কথা জানলাম, কিন্তু একটা সমাজ তো আর সবসময় যুদ্ধের মধ্যে থাকে না। না, বেশিরভাগ সময় তো শান্তিকালীন অবস্থায় থাকে। তো যখন পরিস্থিতি শান্ত থাকে, তখন যদি সমাজের ভেতর থেকে নেতৃত্ব তৈরি না হয়, তাহলে তো সেই সমাজ আবার ভেঙে পড়বে। বাইরের দেশ থেকে কতদিন আর ত্রাণ দিয়ে একটা জাতিকে টিকিয়ে রাখা যায়? একেবারেই যায় না। একটা গাছ যেমন তার শেকড় ছাড়া বাঁচতে পারে না, তেমনি একটা সমাজও তার তৃণমূল পর্যায়ের নেতৃত্ব ছাড়া বেশি দূর এগোতে পারে না। শান্তিকালীন সময়ে সমাজকে ভেতর থেকে শক্তিশালী করার কাজটা সবচেয়ে বেশি জরুরি। আর ঠিক এই শেকড় মজবুত করার কাজটি করে বিশ্ব স্কাউট আন্দোলন বা রোটারি ইন্টারন্যাশনালের মতো সংস্থাগুলো। ১৯০৫ সালে পল হ্যারিস আমেরিকায় প্রতিষ্ঠা করেন রোটারি ইন্টারন্যাশনাল। আর অন্যদিকে রবার্ট ব্যাডেন পাওয়েল প্রতিষ্ঠা করেন স্কাউট আন্দোলন, যার আন্তর্জাতিক বিশাল সমাবেশকে বলা হয় জ্যাম্বুরি। হ্যাঁ, জাম্বুরি। কিন্তু এখানে একটা খুব চমৎকার জিওপলিটিক্যাল বা ভূ রাজনৈতিক শিফট বা পরিবর্তন লক্ষ্য করার মতো। কোনটা বলুন তো? স্কাউটের সদর দপ্তর আগে ছিল সুইজারল্যান্ডের জেনেভায়, কিন্তু ২০১৪ সালের পর সেটি সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুরে। হ্যাঁ, এই সদর দপ্তর স্থানান্তরের বিষয়টি আন্তর্জাতিক পরিমণ্ডলে কিন্তু একটা বিশাল বার্তা বহন করে। ঠিক, মানে এতদিন ধরে আমরা দেখে আসছি সব বড় বড় আন্তর্জাতিক সংস্থার কেন্দ্র হল ইউরোপ বা আমেরিকা। হঠাৎ করে স্কাউটের মতো এত বড় একটা তৃণমূল পর্যায়ের সংস্থা কেন তাদের সদর দপ্তর এশিয়াতে সরিয়ে আনল? এটা কি গ্লোবাল সাউথ বা এশিয়ার দিকে ক্ষমতার ভরকেন্দ্র সরে আসার কোনো ইঙ্গিত? এটিকে আপনি শুধু ক্ষমতার কেন্দ্র পরিবর্তন নয়, বরং বাস্তবতার স্বীকৃতি হিসেবে দেখতে পারেন। ঐতিহাসিকভাবে ইউরোপ ছিল সব ধরনের আন্তর্জাতিক সংস্থার কেন্দ্রবিন্দু। কিন্তু আপনি যদি বর্তমান পৃথিবীর দিকে তাকান, সবচেয়ে বড় তরুণ বা ইয়ুথ ডেমোগ্রাফি কোথায়? হ্যাঁ, ইউরোপের জনসংখ্যা তো বয়স্ক হয়ে যাচ্ছে। ঠিক, পৃথিবীর সবচেয়ে বেশি তরুণ এখন বাস করে এশিয়া এবং আফ্রিকায়। তার মানে যাদের নিয়ে কাজ, সদর দপ্তর ঠিক তাদের কাছেই চলে যাচ্ছে। ঠিক তাই। আপনি সুইজারল্যান্ডের একটি শান্ত শহরে বসে এশিয়া বা আফ্রিকার কোটি কোটি তরুণের ভবিষ্যৎ নেতৃত্ব গঠনের কাজ ঠিকমতো পরিচালনা করতে পারবেন না। কথা সত্যি। সদর দপ্তর মালয়েশিয়ায় সরিয়ে আনার অর্থ হল তারা বুঝতে পেরেছে ভবিষ্যৎ পৃথিবীর নেতৃত্ব এই এশিয়া বা গ্লোবাল সাউথ থেকেই উঠে আসবে। সমাজ গঠনের কাজটা তারা এখন একেবারে গ্রাউন্ড জিরো থেকে করতে চায়। এই পুরো ব্যাপারটাই একটা বিশাল বিবর্তন, অর্থনীতি থেকে যুদ্ধক্ষেত্র, এরপর তৃণমূলের নেতৃত্ব। কিন্তু এবার আমি সেই সায়েন্স ফিকশনের মতো গল্পটায় ফিরে যেতে চাই, যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম। অরবিস, তাই তো? হ্যাঁ, কারণ সবকিছুর পর মানুষের উদ্ভাবনী ক্ষমতা যে কতটা বিস্ময়কর হতে পারে, সেটা এই সংস্থাটিকে না দেখলে বিশ্বাস করা কঠিন। আমরা কথা বলছি অরবিস নিয়ে, দ্য ফ্লাইং আই হসপিটাল। ১৯৮২ সালে নিউ ইয়র্কে প্রতিষ্ঠিত এই সংস্থার কাজের ধরন মানবিক সহায়তার সংজ্ঞাই বদলে দিয়েছে আসলে। কিন্তু আমার একটা খুব সাধারণ প্রশ্ন আছে এখানে, মানে একটা সাধারণ হাসপাতাল তো মাটিতেই বানানো যায়, তাই না? হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। একটা MD-10 উড়োজাহাজের ভেতরে আস্ত একটা চোখের হাসপাতাল বানানোর মানে কি? এটা তো ভীষণ ব্যয়বহুল এবং লজিস্টিক্যালি অনেক কঠিন একটা কাজ। যে দেশগুলোতে তারা যাচ্ছেন, সেখানেই তো তারা টাকা দিয়ে ভালো হাসপাতাল বানিয়ে দিতে পারত। আপনার যুক্তিটা আপাতদৃষ্টিতে সঠিক মনে হলেও বাস্তবতা একটু ভিন্ন। চোখের অত্যাধুনিক লেজার সার্জারি বা রেটিনার অপারেশনের জন্য যে মানের ইকুইপমেন্ট বা যন্ত্রপাতি লাগে সেগুলো অত্যন্ত সংবেদনশীল এবং অসম্ভব দামি। আচ্ছা,
উন্নয়নশীল দেশগুলোর প্রত্যন্ত অঞ্চলে এই ধরনের বিশ্বমানের অবকাঠামো স্থায়ীভাবে গড়ে তোলা এবং রক্ষণাবেক্ষণ করা প্রায় অসম্ভব একটা ব্যাপার। তখন অরবিসের প্রতিষ্ঠাতারা ভাবলেন, রোগী যদি অত্যাধুনিক হাসপাতালের কাছে আসতে না পারে তাহলে অত্যাধুনিক হাসপাতালই রোগীর কাছে উড়ে যাবে। বাহ, মানে সমস্যা সমাধানে একেবারে সরাসরি ইন্টারভেনশন। সবচেয়ে চমকপ্রদ তথ্য হল এই উড়ন্ত হাসপাতালটি বাংলাদেশেও বেশ কয়েকবার এসেছে। যারা শুনছেন তাদের জ্ঞাতার্থে বলি, সর্বশেষ আপডেট অনুযায়ী অরবিস বাংলাদেশে এ পর্যন্ত মোট 11 বার এসেছে। হ্যাঁ, 11 বার। যার মধ্যে একেবারে সাম্প্রতিক সফরটি ছিল 2023 সালের নভেম্বরে চট্টগ্রামে। কিন্তু এখানেও আমার একটা প্রশ্ন আছে। বলুন। একটা বিমান উড়ে এলো, কয়েকশো মানুষের চোখের অপারেশন করল, তারপর আবার অন্য দেশে উড়ে চলে গেল। একটা দেশের মোট জনসংখ্যার তুলনায় এই কয়েকশো অপারেশন তো মহাসাগরে এক ফোঁটা জলের মতো। এতে দীর্ঘমেয়াদে কি এমন পরিবর্তন হয়? এখানেই অরবিসের আসল জাদুটা লুকিয়ে আছে। তারা শুধু অপারেশন করে চলে যায় না। অরবিসের এই উড়ন্ত হাসপাতালটি মূলত একটি টিচিং হসপিটাল বা প্রশিক্ষণ কেন্দ্র। আচ্ছা, তার মানে তারা স্থানীয়দের শেখায়। ঠিক, উড়োজাহাজের ভেতরে শুধু অপারেশন থিয়েটারই নেই, সেখানে একটি ক্লাসরুমও আছে। যখন বিশ্বের সেরা সার্জনরা কোনো জটিল অপারেশন করেন, তখন ওই দেশের স্থানীয় চিকিৎসকরা সেই ফ্লাইটে উপস্থিত থেকে সরাসরি হাতে কলমে অত্যাধুনিক সার্জারির কলাকৌশলগুলো শেখেন। ও, বুঝতে পেরেছি। তার মানে তারা মূলত দক্ষতার বীজ বপন করে দিয়ে যায়। একেবারে তাই। বিমানটি যখন ওই দেশ ছেড়ে চলে যায়, তখন তারা শুধু কিছু রোগীর দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়ে যায় না, বরং এমন একদল দক্ষ চিকিৎসক তৈরি করা যায় যারা ভবিষ্যতেও হাজার হাজার রোগীর চিকিৎসা করতে পারবে। এটা তো রীতিমতো একটা মাল্টিপ্লায়ার এফেক্ট। একদম। প্রযুক্তি এবং প্রশিক্ষণের এই অপূর্ব সমন্বয়ে অরবিসকে অন্যান্য যে কোনো চিকিৎসা সহায়তার চেয়ে আলাদা করেছে। এটি প্রমাণ করে যে মানবিক সহায়তা শুধু ত্রাণ বিতরণের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন রীতিমতো হাইটেক এবং নলেজ শেয়ারিংয়ের পর্যায়ে চলে গেছে। যারা শুনছেন তারা হয়তো এতক্ষণে পুরো ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রটা খুব পরিষ্কারভাবে মেলাতে পারছেন। পৃথিবীর বিশাল এই সংকটগুলো সমাধানের জন্য কোনো একক জাদুর কাঠি নেই, বরং এটি একটা সমন্বিত আর্কিটেকচার। ইউএনডিপির মতো সংস্থাগুলো অর্থনীতি এবং সিস্টেমের দীর্ঘমেয়াদী ভিত্তি তৈরি করে। কিন্তু যখন সেই সিস্টেমে যুদ্ধ বা ক্রাইসিস আঘাত হানে, তখন অ্যামনেস্টি বা রেড ক্রস এসে তাৎক্ষণিক ঢাল হিসেবে কাজ করে মানুষের জীবন বাঁচায়। রাইট। সমাজ যেন ভেতর থেকে পচে না যায়, তার জন্য স্কাউট বা রোটারির মতো সংস্থাগুলো তৃণমূল পর্যায়ে তরুণদের নেতৃত্ব শেখায়। আর সবশেষে অরবিসের মতো উদ্ভাবনী সংস্থাগুলো প্রযুক্তির চূড়ান্ত ব্যবহার করে এমন জায়গায় সেবা পৌঁছে দেয় যেখানে সাধারণ কাঠামো পৌঁছাতে পারে না। প্রতিটি সংস্থার পদ্ধতি ভিন্ন, কাজের ক্ষেত্র ভিন্ন, কিন্তু সবাইকে যদি একটি সুতোয় আঁথা যায় তাহলে তাদের সবার মূল লক্ষ্য একটাই: মানুষের জীবনমানের উন্নয়ন, মর্যাদা রক্ষা এবং একটি টেকসই পৃথিবী গড়ে তোলা। কিন্তু আজকের এই পুরো আলোচনা থেকে আমার মাথায় একটা ভীষণ কৌতুকোদ্দীপক চিন্তা ঘুরপাক খাচ্ছে। কি রকম? এই যে মানবিক সহায়তার বিবর্তন, এটা কিন্তু থেমে নেই। একটু খেয়াল করলেই দেখবেন 1863 সালে যখন রেড ক্রস জন্ম নেয়, তখন তাদের মূল সম্বল ছিল ঘোড়ার গাড়ি, সুতির ব্যান্ডেজ আর তাঁবু। যুদ্ধক্ষেত্রে সেটাই ছিল তাদের সর্বোচ্চ সক্ষমতা। হ্যাঁ, তখনকার প্রযুক্তি তো ওরকমই ছিল। আর তার প্রায় 120 বছর পর 1982 সালে আমরা দেখলাম একটা বিশাল বিমানের ভেতরে লেজার সার্জারি হচ্ছে। ঘোড়ার গাড়ি থেকে একেবারে ফ্লাইং আই হসপিটাল। বিবর্তনের গ্রাফটা আসলেই অবিশ্বাস্য। তাহলে একবার ভেবে দেখুন তো, 2050 সালের কোনো আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা দেখতে কেমন হবে? যারা এতক্ষণ ধরে আমাদের এই আলোচনা শুনছেন, তারা একটু কল্পনা করতে পারেন। দারুণ একটা ভাবনার বিষয়। জলবায়ু পরিবর্তনের কারণে যখন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাবে, তখন কি আমরা এমন কোনো আন্তর্জাতিক সংস্থা দেখব যারা ভাসমান কৃত্রিম দ্বীপ বা ভাসমান শহর নিয়ে কাজ করছে? বা মহাকাশে কিছু হতে পারে? হ্যাঁ, পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে কোনো অরবিটাল স্টেশনে বসে কি গ্লোবাল ক্রাইসিস বা স্পেস রিফিউজিদের সামলানোর কাজ চলবে? বাপরে, এটা ভাবতেই গায়ে কাটা দিচ্ছে। প্রযুক্তি এবং মানুষের উদ্ভাবনী সক্ষমতা যে গতিতে এগোচ্ছে, তাতে আজকের সায়েন্স ফিকশন যে আগামীকালের বাস্তবতা হবে না, তা কে বলতে পারে? মানবিক সহায়তার ভবিষ্যৎ হয়তো আমাদের বর্তমান কল্পনার চেয়েও অনেক বেশি বিস্ময়কর হবে। ঠিক তাই।
চারপাশের হতাশা আর নেতিবাচক খবরের ভিড়ে এই সংস্থাগুলোর কাজ আমাদের বারবার মনে করিয়ে দেয় যে মানুষ যখন ধ্বংস করতে পারে ঠিক তেমনই মানুষই অসম্ভবকে সম্ভব করে নতুনভাবে সব গড়ে তুলতে পারে। উদ্ভাবন আর মানবিকতার এই যুগলবন্দি কখনোই থামার নয়। একদম সত্যি কথা। তো আজকের এই গভীর বিশ্লেষণ বা ডিপ ডাইভ আমরা এখানেই শেষ করছি। নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো চিন্তার খোরাক নিয়ে আবারও কথা হবে। সবাই ভালো থাকবেন। পৃথিবীর এই বদলে যাওয়ার গল্পগুলো নিয়ে ভাবতে থাকুন। বিদায়।